আসসালামু আলাইকুম আমার কাছের ভাই ও বোনেরা। তোমরা বহুদিন ধরে আমাকে বলছো যে ভাইয়া সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জিং বা রূপান্তর নিয়ে যদি একটা ভিডিও বানাতেন। তো তোমাদের সেই দাবি পূরণ করতে আমি আজ চলে এসেছি। আমরা গত ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে খুব সুন্দর করে বোঝানো হয়েছে যে সিম্পল সেন্টেন্স কি, কম্পাউন্ড কি, কমপ্লেক্স কি। সো আমি বেশি কথা বলবো না ওই রিলেটেড। আজকে আমাদের রূপান্তর নিয়ে যেহেতু ক্লাস হবে, তাও হালকা মনে করিয়ে দিই। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, কমপ্লেক্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স কি, দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং মাঝে এক কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে, যেটা দুইটা প্রিন্সিপাল ক্লজকে কানেক্ট করবে। সো আজকে কথা না বাড়িয়ে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে চেঞ্জিং বা রূপান্তর আছে সেটা শিখব। তো শেখার আগে, ক্লাস শুরুর আগে একটা কথা বলে রাখি, আমি ছোটোবেলায় যেভাবে শিখেছি তোমাদেরকে ঠিক সেভাবেই শেখাবো। আমি বুলেটিং পয়েন্ট মনে রাখতাম, বুলেট পয়েন্ট অর্থাৎ হেডলাইন মনে রাখতাম এবং সেই অনুযায়ী সেন্টেন্সগুলোকে ক্যাটাগরাইজ করে ক্যাটাগরি অনুযায়ী আমি রূপান্তর করতাম। তো সেই ক্যাটাগরি কীভাবে করব এবং সেটা কীভাবে রূপান্তর করব আমি তোমাদেরকে এখন হাতে কলমে দেখাবো। আশা করি তোমরা ক্লাসটা এনজয় করবে। তো চলো শুরু করি। সিম্পল সেন্টেন্স যদি 1 নম্বর আমাদের প্রেজেন্ট অথবা পারফেক্ট পার্টিসিপল হয়, প্রেজেন্ট বা পারফেক্ট পার্টিসিপল যদি দিয়ে শুরু হয় সিম্পল সেন্টেন্স, তাহলে কমপ্লেক্সে হবে কি বলো তো? কমপ্লেক্সে হবে হোয়েন বা আফটার বা বিফোর। কখন? যখন টাইম বোঝাবে, যখন টাইম বোঝাবে। তারপরে সিন্স অথবা অ্যাজ। কখন? যখন রিজন বোঝাবে, কারণ বোঝাবে। বুঝতে পারছো? আর আমাদের কম্পাউন্ডে অলওয়েজ অ্যান্ড হবে। কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড হবে, দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝে কমা থাকে, কমাটা উঠিয়ে তারপর আমরা অ্যান্ড বসাবো। সো আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখাই, যেমন আমি যদি বলি যে সিইং দ্য পুলিশ, সিইং দ্য পুলিশ, দ্য থিপ ran away, the thief ran away। তার মানে কি? সিইং দ্য পুলিশ, চোরটা দেখে, পুলিশ দেখে চোর পালালো, তাই না? তাহলে এখানে দেখো এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। কেন প্রেজেন্ট পার্টিসিপল? কেন? কাছাকাছি সংগঠিত দুইটা কাজের মধ্যে যেটা অপেক্ষাকৃত আগে হবে সেটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখো তো, চোরটা পালিয়েছে এটা আগে হয়েছে নাকি পুলিশ আগে চোরটাকে দেখেছে? তো যেহেতু বলেছে সিইং দ্য পুলিশ, পুলিশ দেখে চোরটা পালালো, তার মানে পুলিশকে দেখা কাজটা আগে হয়েছে, তো এটা আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এবং একই সময়ে দুটো কাজ দেখেই পালাইছে, তার মানে কাছাকাছি সংগঠিত দুটো কাজ। তাহলে এক্ষেত্রে আমরা লিখবো, যেহেতু এটা কি বুঝিয়েছে বলো তো? টাইম বুঝেছে না রিজন বুঝেছে? মানে যখনই চোরটা পুলিশকে দেখলো তখনই পালালো, তাহলে নিচে টাইম বুঝিয়েছে। তাহলে আমরা লিখবো হোয়েন দ্য থিপ স দ্য পুলিশ। কেন স লিখছি? কারণ এখানে র্যান আছে, স পাস্ট টেন্সে আছে। স দ্য পুলিশ, দ্য থিপ র্যান অ্যাওয়ে, দ্য থিপ র্যান অ্যাওয়ে। সো আশা করি বুঝতে পেরেছো পার্টিসিপল থাকলে। এবার পারফেক্ট পার্টিসিপল যদি আরেকটা উদাহরণ আমি লিখি, তাহলে কীভাবে লেখা যায়? হ্যাভিং heard the news, having heard the news, he began to cry, সে কান্না শুরু করলো। সো আগে বলে রাখি, পারফেক্ট পার্টিসিপল কি? বেশি সময়ের ব্যবধানে সংঘটিত দুটো কাজে যেটা আগে ঘটবে, সময় ব্যবধানটা একটু বেশি থাকবে। যে সংবাদটা শোনার পর থেকে সে কান্না শুরু করলো, তাহলে এখানে অপেক্ষাকৃত আমাদের সময়টা বেশি, আগে সে সংবাদটা শুনলো, অনুধাবন করলো, তারপরে কান্না শুরু করলো। সো যেহেতু এটা আমাদের হ্যাভিং দিয়ে শুরু হয়েছে, এটা একটা ফ্যাক্ট যে হ্যাভিং দিয়ে থাকলে আমরা বলবো যে পারফেক্ট, হ্যাভিং প্লাস V3, পারফেক্ট পার্টিসিপল। সো আমরা এটা কীভাবে লিখবো? প্রথমে সাবজেক্ট দ্য, কে? হি। সো এখানে সাবজেক্ট হি, তাহলে হি লেখার আগে আমাদের এটা কি বুঝিয়েছি, সময় নাকি রিজন? যখনই সে সংবাদটা শুনলো তখনই সে কান্না শুরু করলো, তাই না? তাহলে হোয়েন, আমাদের অবশ্যই প্রথমে একটা হোয়েন লিখতে হবে। তাহলে ডবলটা, হ্যাঁ, হোয়েন হি হ্যাড দ্য নিউজ। হ্যাড কেন লিখলাম? কারণ দেখো এখানে বিজ্ঞান আছে, মানে পাস্ট টেন্সে আছে, তাই না? তাহলে হোয়েন হি হ্যাড দ্য নিউজ,
হি বিগান টু ক্রাই, সে কান্না শুরু করলো। এখন তোমরা বলতে পারো যে ভাই আপনি তো সবই সময় দিয়ে করছেন, একটা রিজন দিয়ে করেন। তো চলো একটা রিজন দিয়ে আমরা করি, তাহলে কি লিখতে পারি? তো আমি যদি একটা রিজন দিয়ে করি, দ্য ওয়াটার বিং হট উই কুড নট ড্রিঙ্ক ইট। পানিটা গরম হওয়ার কারণে আমরা সেটা পান করতে পারলাম না। তাহলে দেখো এখানে বিং হট, এটাকে আমরা লিখব দ্য ওয়াটার বিং, আমরা জানি বি ভার্বের সাথে হয়, এখানে বি ভার্ব কী হবে, কুড আছে মানে পাস্ট টেন্সে। দ্য ওয়াটার ওয়াজ হট, আমি তোমাদের বলেছিলাম যে রিজন হলে আমাদের কী যাবে, সিন্স, তাহলে অবশ্যই প্রথমে একটা সিন্স লিখতে হবে, তাই না? যেহেতু রিজন বুঝিয়েছে, তাহলে সিন্স দ্য ওয়াটার ওয়াজ হট উই কুড নট ড্রিঙ্ক ইট। তোমরা যদি এখানে সিন্স না দাও তাহলে কিন্তু এটা কমপ্লেক্স হবে না, কারণ কমপ্লেক্স হতে গেলে আমাদের অবশ্যই কোঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। এটা কিন্তু আমাদের কোঅর্ডিনেটিং সাবঅর্ডিনেটিং কনজাংশন লাগবে। এটা আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা আমি গত ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম কারা কারা সাবঅর্ডিনেটিং কনজাংশন হতে পারে। সো এখানে সিন্স না দিলে দুইটা প্রিন্সিপাল হয়ে যাবে, আলটিমেটলি এটা কমপ্লেক্স হবে না। সো খুব খেয়াল করবো, রিজন বুঝিয়েছে যে আমরা কেন পান করতে পারলাম না, কারণ পানি গরম ছিল, গরম থাকার কারণে, তোমার রিজন বুঝিয়েছে, তাই না? সো আশা করি তোমরা 1 নম্বর রুলস খুব ভালোভাবে বুঝেছো। আসো আমরা 2 নম্বর রুলস সম্পর্কে জানি। এখন ভাই এটা কম্পাউন্ড কি হবে? কম্পাউন্ড হবে দুইটা প্রিন্সিপাল ক্লজ, আমরা সিন্স উঠাই দিব, দ্য ওয়াটার ওয়াজ হট, কমার জায়গায় অ্যান্ড লাগাই দিব জাস্ট, অ্যান্ড এখানে যেহেতু সাবজেক্ট আলাদা অবশ্যই সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট এক হলে পরের বার সাবজেক্ট লেখার দরকার হয় না। উই কুড নট ড্রিঙ্ক ইট। আশা করি কম্পাউন্ডটা খুব ইজিলি বুঝতে পারছো, কারণ এটা খুবই সহজ, দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝে জাস্ট অ্যান্ড বসাই দিব। এবার আসো আমরা রোজ 2 নম্বর শিখি। এটারই একটা মডিফাইড রূপ আমরা 2-এ শিখব। যদি সিম্পলে বিকজ অফ হয়, বিকজ অফ তার মানে কারণ, স্পষ্ট কারণ বোঝায়। কারণ যদি স্পষ্ট হয়, কারণ স্পষ্ট, হ্যাঁ রিজনটা স্পষ্ট, তাহলে এখানে হবে সিন্স বা অ্যাজ, কম্পাউন্ডটা হবে অ্যান্ড। তাহলে উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আমি যে বলি বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস I could not attend the class. I could not attend the class. তাহলে আমার অসুস্থ হওয়ার কারণে আমি স্কুলে ক্লাসে উপস্থিত থাকতে পারিনি। তাহলে এই ক্লাসে উপস্থিত থাকতে পারিনি তার স্পষ্ট কারণ হচ্ছে আমার অসুস্থতা। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব সিন্স আই ওয়াজ ইল, যেহেতু কুড আছে তাই এখানে ওয়াজ হবে, সিন্স আই ওয়াজ ইল, ইলনেস হয়ে যাবে ইল, অ্যাডজেক্টিভ আকারে লিখতে হবে, I could not attend the class. আমাদের কম্পাউন্ডে কি হবে, আমাদের সিন্স উঠে যাবে, দুটো প্রিন্সিপাল ক্লজ মাঝখানে অ্যান্ড লাগাই দিব, তাহলে আই ওয়াজ ইল অ্যান্ড কুড নট, এখানে দুটো সাবজেক্ট যেহেতু একই, সাবজেক্ট দুই ক্ষেত্রে আই, তাই পরের ক্ষেত্রে লেখা লাগে না, অ্যান্ড কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। তো আশা করি তোমরা 2 নম্বর রুলস বুঝেছো। আসো আমরা 3 নম্বর রুলস সম্পর্কে জানি। তো 3 নম্বর রুলস কি হবে, যদি ইনস্পাইট অফ বা ডিসপাইট থাকে, ইনস্পাইট অফ বা ডিসপাইট, এটার মানে কি বোঝায়, সত্ত্বেও, সত্ত্বেও, তাহলে আমাদের কমপ্লেক্সে হবে দো বা অলদো, দো বা অলদো, আর কম্পাউন্ডে হবে বাট, কম্পাউন্ডে হবে বাট। তাহলে আমরা যদি এক্সাম্পল দিই, আমরা বলতে পারি in spite of his poverty
মনে রাখবো ইনস্পাইট অফের পরে সাবজেক্টিভ ফর্ম থাকলে তার পসেসিভ ফর্ম দিয়ে শুরু করতে হয়, এম ইদার ওয়াজ ওয়্যার থাকলে বিং লিখতে হয়, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হ্যাভিং লিখতে হয়। বুঝতে পারছো? তাহলে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি, তার মানে দারিদ্রতা থাকা সত্ত্বেও সে সুখী। তাহলে এটা যদি আমরা লিখি কম্পাউন্ডে কি, কমপ্লেক্সে কি হবে, দো বা অল্লো, আমরা দো ইউজ করি, দো হি প্রেজেন্ট টেন্স, তাহলে দো হি ইজ পভার্টি এর অ্যাডজেক্টিভ ফর্ম হবে ফোর, দো হি ইজ ফোর হি ইজ হ্যাপি, যদিও সে গরিব কিন্তু সে সুখী। এটা কম্পাউন্ড কি হবে, দো উঠে যাবে কম্পাউন্ডে, তাহলে দুইটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ ফোর আর কমার জায়গায় বাট হবে, বাট হ্যাপি। সাবজেক্ট যেহেতু একই হি, তাহলে এখানে সাবজেক্ট লেখার দরকার নেই। আশা করি এটা বুঝতে পেরেছো। এটা যদি আরেকটা উদাহরণ দিই ভাইয়া, তাহলে সেটা কীভাবে লিখতে পারি, আমরা ইনস্পাইট অফ বিং ওল্ড, ইনস্পাইট অফ বিং ওল্ড হি লুকস লাইক এ ইয়াং বয়। তার মানে কি বললাম, হ্যাঁ, বৃদ্ধ হওয়া সত্ত্বেও, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, বৃদ্ধ হওয়া সত্ত্বেও তাকে যুবক ছেলেদের মতো দেখায়। ঠিক আছে, তাহলে বিং আছে, তার মানে আমি বলেছিলাম অ্যামিজার থাকলে, বি ভার্ব থাকলে, অ্যামিজার অজার থাকলে এখানে বিং হয়, তার মানে নিশ্চয়ই আমাদের অ্যামিজার অজার হবে। তার মানে লিখবো দো, যেহেতু কমপ্লেক্স করব, দো হি, এখানে লুকস লাইক, তার মানে আমাদের প্রেজেন্ট টেন্স হবে, দো হি ইজ ওল্ড হি লুকস লাইক এ ইয়াং বয়। তাহলে কম্পাউন্ড কি করব, হি ইজ ওল্ড বাট, এখানে অবশ্যই কমা উঠেছে বাট হবে, বাট হি লুকস লাইক এ ইয়াং বয়। বুঝতে পারছো, কম্পাউন্ডে অবশ্যই বাট হবে, তো সে বৃদ্ধ কিন্তু তাকে যুবক ছেলেদের মতো দেখায়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমাদের রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4, যদি আমাদের বাই প্লাস জিরান থাকে, জিরান বলতে ভার্বের সাথে আইএনজি যুক্ত নাউনের কাজ করে, তাহলে কমপ্লেক্সে হবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ, অ্যাফার্মেটিভ ক্লজ, আর কম্পাউন্ডে শুরু হবে ইম্পারেটিভ, সেন্টেন্সে হবে তারপর এন্ড হবে। তো সেটা যদি একটু দেখি, আমরা লিখতে পারি বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, by taking physical exercise we may be healthy। হ্যাঁ, শারীরিক চর্চা করার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি। তাহলে বাই প্লাস দেখো জিরান্ড আছে, তাহলে আমরা লিখব ভার্বের সাথে যেহেতু আইএনজি আছে, জিরান্ড এবং পার্টিসিপল একটা স্পেশাল ক্লাস আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো বাই প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা এই নিয়মটা ফলো করব, ইফ প্লাস অ্যাফার্মেটিভ ক্লজ, তাহলে ইফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, মানে ইফ আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ, যেহেতু এখানে উই আছে সাবজেক্ট, সরি আমরা উই লিখি, ইফ উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ উই মে বি হেলদি। আর কম্পাউন্ড কি হবে, কম্পাউন্ডে বলছিলাম ইম্পারেটিভ সেন্টেন্সে হবে, তাহলে টেক ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পারেটিভ সেন্টেন্স নিশ্চয়ই ভার্ব দিয়ে শুরু হয়, তোমরা জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে, টেক ফিজিক্যাল এক্সারসাইজ, টেক ফিজিক্যাল এক্সারসাইজ, কমার জায়গায় হবে অ্যান্ড উই মে বি হেলদি। আশা করি তোমরা বাইয়ের নিয়মটা পারবে, খুবই সহজ এটা। এই একই রকম আরেকটা আছে, রুলস নাম্বার 5 আমরা শিখব উইথআউট। চলো দেখি, যদি উইথআউট থাকে, আগে ছিল বাই এখন উইথআউট,
উইদাউট থাকলে ই প্লাস নেগেটিভ ক্লজ হবে, উইদাউট থাকলে ই প্লাস নেগেটিভ ক্লজ। আর ইম্পারেটিভ এখানে হবে অর, অ্যান্ডের জায়গায় হয়ে যাবে অর। সো আমরা যদি এটা পড়ি, যে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, আমাদের উদাহরণ খুব ভালো করে বুঝতে হবে নিয়মের সাথে মিলিয়ে, তাহলে মাথায় সেট হয়ে যাবে। আমরা গদ বাধা যদি সূত্র মুখস্থ করি তাহলে কিন্তু আওলাই যাবে। কিন্তু তুমি যদি এরকম বুলেটিং পয়েন্ট মানে মাথায় রাখতে পারো এবং এক্সারসাইজ প্র্যাকটিস করো বেশি বেশি, তাহলে কিন্তু খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে, তাই না? তাহলে উইদাউট রিডিং নিউজ পেপার, উইদাউট রিডিং নিউজ পেপার you cannot gain knowledge। যদিও নিউজ পেপার ছাড়াও অনেকভাবে নলেজ অর্জন করা যায়, তাও দিয়ে দিলাম আর কি। এই সংবাদপত্র পড়া ছাড়া আমরা নিউজ পেপার না দিয়ে আমরা বুকস দিই, তাহলে কথাটা আমাদের আর একটু সুন্দর হবে। উইথাউট রিডিং বুকস ইউ ক্যানট গেইন নলেজ, তার মানে বই পড়া ব্যতীত তুমি জ্ঞান অর্জন করতে পারো না, বুঝতে পারছো? তো অনেকে বলতে পারো, ভাই আমি যদি মোবাইল থেকে মানে মোবাইল দেখি, ভাই ওইটাও তো একটা মানে লিখিত আকারে কিছু থাকে, তাই না? তুমি তো লেখাই পড়ছো, ওইটাও বইয়ের একটা আপডেট ভার্সন পিডিএফ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উইথাউটের পরিবর্তে কি লিখবো? ই প্লাস নেগেটিভ ক্লজ। তাহলে ইফ সাবজেক্ট ইউ, ইফ ইউ নেগেটিভ ক্লজ, তাহলে ডু নট হবে। অনেকে নেগেটিভ ক্লজ না দিলে আমরা ডাইরেক্ট আনলেস দিয়ে লিখতে পারি, আনলেস। তবে এখানে মনে রাখবা, এটা পরীক্ষা অনেকে ভুল করে, চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে এখান থেকে এবং অনেকে ভুল করে। তুমি আনলেস দিলে অ্যাফার্মেটিভ ক্লজ লিখবা। কি লিখবা? অ্যাফার্মেটিভ ক্লজ, কারণ আনলেসের মধ্যে নেগেটিভ চলে গেছে। তাহলে ইফ ইউ ডু নট রিড বুকস অথবা আনলেস ইউ রিড বুকস। সো এই ডু নট দিতে হবে, যদি ইফ দিয়ে দাও তাহলে নেগেটিভ ক্লজ লিখতে হবে, আর আনলেস দিলে অ্যাফার্মেটিভ ক্লজ। ইউ ক্যান নট গেইন নলেজ। আমার ভাই বোনেরা, তোমরা আশা করি বুঝতেছো। যে কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবে, কিন্তু তোমাদের যত সমস্যা আমাকে জানালে ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করবো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে, বুঝতে পারছো? তো এটাকে যদি আমি কম্পাউন্ড করি, তাহলে বলেছিলাম যে ইম্পারেটিভ তারপরে ওয়ার হবে। তাহলে যেহেতু ইম্পারেটিভ মানে কি, ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে কি লিখতে হবে? ডু নট রিড বুকস, ভার্ব দিয়ে শুরু হবে, সরি। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ ক্লজের ভার্ব হবে, তার মানে রিড বুকস অর, যেহেতু ওয়ার আছে তাই নেগেটিভ মিনিংটা চলে আসবে এর মধ্যে। রিড বুকস অর ইউ ক্যান নট গেইন নলেজ। আমরা নেগেটিভ ভার্ব লিখব না, কারণ হচ্ছে আমাদের ওয়ার্ড লেখা লাগবে, ওয়ার নেগেটিভ ভার্বের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে রিড বুকস, বই পড়ো, অথবা তুমি জ্ঞান অর্জন করতে পারবে না। আশা করি এই নিয়মটা তোমরা খুব সুন্দর করে বুঝেছ। আসো আমার নেক্সট যে রুলস আছে সেটা বুঝি। নেক্সট হচ্ছে, ধরো শুধুমাত্র নাউন ক্লাস আছে, কি আছে বলতো? নাউন ক্লাস। তাই নাউন ক্লাস থাকলে এখানে আমাদের রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। রিলেটিভ প্রোনাউন তোমরা জানো, ডাব্লিউএস ওয়ার্ড যদি মাঝখানে বসে তাহলে রিলেটিভ প্রোনাউন হয়ে যায়। আবার দ্যাট রিলেটিভ প্রোনাউন, প্লেস বোঝায়, দ্য প্লেস ডট দ্য টাইম আমরা লিখতে পারবো, বুঝেছো? টাইম না, সরি, হোয়ার লিখবো। দ্য প্লেস হলে হোয়ার লিখবো, আর দ্য টাইম বোঝালে হোয়েন লিখবো। আর কম্পাউন্ডে অ্যান্ড হয়, এটা কম্পাউন্ড খুব কম আসে। সো এটা কি হতে পারে? আমি যদি বলি আই নো হার নেম, আই নো হার নেম, আমি তার নাম জানি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো? দেখো, আই নো রিলেটিভ প্রোনাউন দিব, আমি কি জানি, তার নাম জানি। তাহলে কি আমরা হট বসাবো, আই নো, আমি জানি, হট হার নেম ইজ।
I know what her name is. Principal clause, subordinate clause, subordinating conjunction. বুঝেছো? তাহলে শুধু একটা নাউন ক্লজ থাকলে আমরা এভাবে সিঙ্গেল ক্লজ, সরি নাউন ক্লজ না বলে আমরা এটাকে সিঙ্গেল ক্লজ বলি। একটা মাত্র ক্লজ থাকলে আমরা এইভাবে করবো। তাহলে এদের আরেকটা জিনিস দেখি, আরও অনেক কিছু। যেমন আমি বলতে পারি যে আই নো হিজ লিভিং প্লেস, আমি তার জন্মস্থান জানি। আই নো হিজ বার্থ প্লেস অথবা লিভিং প্লেস, আমরা লিখতে পারি আই নো, আমরা কি জানি, একটা জায়গা জানি, তাই না? তাহলে প্লেস হবে, প্লেস থাকলে হোয়ারের সাথে সম্পর্ক হয়। আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। এখানে হোয়ার হবে, আমি ডবলটা দিতে মিস্টেক করছি, হোয়ার হবে। আশা করি বুঝতে পারছো। এরকম যদি আরও আসে, যেমন আমি যদি বলি হি ইজ আ মেরিটোরিয়াস বয়, হি ইজ আ মেরিটোরিয়াস বয়, তাহলে আমরা প্রথমে নাউনটা লিখবো, অ্যাডজেক্টিভকে আলাদাভাবে ইন্ট্রোডিউস করব। আমি বলতে পারি হি ইজ আ বয়, হি ইজ আ বয় হু হ্যাজ হিজ ম্যারিড। তার মেরিটোরিয়াস কাকে বলবো? যার মেধা আছে, তাই না? তাহলে হি ইজ আ বয় হু হ্যাজ হিজ ম্যারিড, যার মেরিট আছে, সেই হচ্ছে মেধাবী। সো এটাকে যদি একটা মডিফাই করে বলি, এটাকে ইন্ট্রোডাক্টরি সাবজেক্টে লেখা যায়। তো ইন্ট্রোডাক্টরি সাবজেক্টে কীভাবে লিখতে পারি? আমরা হিকে লিখতে পারি ইট ইজ হি হু ইজ আ মেরিটোরিয়াস বয়। ইট ইজ হি হু ইজ এ মেরিটোরিয়াস, এটাও আমরা লিখতে পারি, যেহেতু আর্টিকেল হু ইজ মেরিটোরিয়াস অথবা হু ইজ এ মেরিটোরিয়াস বয়। তুমি যদি আর্টিকেল দাও তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভের পর নাউন দেওয়া লাগবে, আর যদি আর্টিকেল না দাও তাহলে হু ইজ মেরিটোরিয়াস, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ, দুইভাবেই করা যায়। বুঝতে পারছো কি? তো এটাকে আমি যদি আরও মানে এইভাবে সিঙ্গেল ক্লাসে যদি আর দু একটা দেখাই, আমি যদি বলি যে আই স হিম রিডিং, হ্যাঁ, আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম। একদম দশায় কাউকে দেখলে আমরা কি লিখতে পারি? আই স হিম, আমি তাকে দেখলাম কখন? হোয়েন হি ওয়াজ রিডিং, যখন সে পড়ছিল তখন আমি তাকে দেখলাম। তো আমি যদি আর একটু বলি, হি কনফেসড হিজ গিল্ট, সে তার অপরাধ স্বীকার করলো। তাহলে আমরা বলতে পারি হি কনফেসড, সে স্বীকার করলো। কি স্বীকার করলো? হি কনফেসড দ্যাট, সে স্বীকার করলো যে হি ইজ গিলটি। সো আমার ভাই বোনেরা, আমি কিন্তু এই সিঙ্গেল ক্লাসের অনেকগুলো বিভিন্ন রকম দেখানোর চেষ্টা করেছি। আসলে আমি যদি অনেকগুলো প্র্যাকটিস করাতে যাই, আমার সময় কিন্তু অনেক বেশি মানে লেগে যাবে, তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তাই না? তো তোমরা হচ্ছে দয়া করে আমি যেভাবে শেখাচ্ছি তোমরা প্রচুর প্র্যাকটিস করবে। হ্যাঁ, যে যেখান থেকে পড়ো, যদি অনেক এক্সাম্পল তুমি পড়ো, তোমার মাথায় অটোমেটিক কিন্তু এগুলো গেঁথে যাবে। বুঝতে পারছো? তো এরপরে আমি 7 নম্বর রুলস নিয়ে কথা বলি। 7 নম্বরটা এসএসসি পরীক্ষার্থীর জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেটা কি? যদি ইন অর্ডার টু বা 2 প্লাস V1, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ, তাহলে এটা কি হবে? সো দ্যাট সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট হবে, প্লাস V1 হবে। আর এখানে হবে সো এর জায়গায় হবে ভেরি, তারপরে অ্যান্ড ওয়ান বা ওয়ান্টস টু, এটা দিলে ভালো হয়। তো সেটা উদাহরণ সহকারে দেখলে ভালো হবে, তাই না? আমি একটু বলি যে হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, সে জীবনে উন্নতি করতে কঠোর পরিশ্রম করে।
তাহলে আমরা কি করব, যেহেতু 2 + v1 আছে, আমরা কি করে বুঝবো যে ইন অর্ডার টু থাকবে অথবা 2 + v1? দেখো তো এখানে 2 + v1 আছে না? হ্যাঁ, প্রসপার উন্নতি করা, তার মানে এটা ভার্ব, 2 + v1 মানে এটা ইনফিনিটিভ। আমরা লিখতে পারি হি ওয়ার্কস হার্ড so that পাশাপাশি বসবে so that he can prosper in life। সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। সো দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে ক্যান নট বা কুড নট, সরি আমি নট দিয়েছিলাম তাই না, এখানে ক্যান বা কুড হবে, নটটা হবে না, মিনিং যেহেতু আমাদের নটটাকে সাপোর্ট করছে না, তাই আমরা অবশ্যই নট দিব না। তাহলে হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন লাইফ, সে কঠোর পরিশ্রম করে যাতে সে জীবনে উন্নতি করতে পারে। সো এটাকে যদি কম্পাউন্ড করি তাহলে কি হবে, হি ওয়ার্কস very hard and wants to এর পরে অবশ্যই v1 হবে, wants to prosper in life। সে খুবই পরিশ্রম করে এবং সে জীবনে উন্নতি করতে চায়। সাবজেক্ট একই, তাই পরের ক্ষেত্রে আমাদের দেওয়া লাগে না, এই হি আর এই হি একই। আশা করি 7 নম্বর তোমরা বুঝতে পেরেছো, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এসএসসি পরীক্ষার্থীর জন্য, বারবার দেখবে এটা আছে। এবার আমরা 8 নম্বর নিয়ে কথা বলতে পারি। 8 নম্বরটা খুবই ইজি, এটা তোমরা অনেকবার পড়েছো, আমিও পড়িয়েছি, ট্রান্সফরমেশনও দেখেছি, ট্রান্সফরমেশন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা 8 নম্বর দেখেছিলাম, সেটা হচ্ছে টু ডট ডট টু। এটা আমরা বোরিং হয়ে গেছে পরে তাই না, বলো? তাহলে সো ডট ডট দ্যাট প্লাস সাবজেক্ট, এখানে হবে ক্যান নট বা কুড নট, ক্যান নট বা কুড নট বা v1, এখানে ভেরি ডট ডট এন্ড হবে, সো পরেতে ভেরি হবে ডট ডট এন্ড হবে। আমি যদি বলি হি ইজ টু উইক, সবচেয়ে ফেমাস যেটা সেটাই লিখি, টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, আমরা লিখতে পারি হি ইজ সো উইক, এই টু এর জায়গায় লিখবো দ্যাট, সাবজেক্ট ক্যান নট বা কুড নট, দ্যাট হি ক্যান নট ওয়াক। তাহলে আমরা কম্পাউন্ডে কি হবে, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক, হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যান নট ওয়াক। তোমাদের হয়তো অনেক ধৈর্য লাগতেছে তাই না, বলো? কিন্তু একটু সময় নিয়ে যদি শিখো, আশা করি তোমাদের এই টাইমটা ইনভেস্ট হয়ে যাবে তোমাদের পরবর্তীতে। এখন ইনভেস্ট করছো সময়, এই সময় তোমাকে অবশ্যই ফিডব্যাক দিবে তাই না, পরীক্ষার রেজাল্ট ভালো হলে সেটাই তোমার ফিডব্যাক হবে। তো মন দিয়ে দেখো, আর 2টা শিখাই শেষ করে দিব, কারণ এই সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের সময়টা ধরে রাখা, আমাদের মনোযোগ ধরে রাখা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে, এবং এটা খুবই একটা মারাত্মক সমস্যা হবে ইন ফিউচারে আমার মনে হয়। তো দেখো 9 নম্বর হচ্ছে যদি ইন, হ্যাঁ, কোনো প্রিপোজিশন, তারপরে যদি সময়সূচক কিছু থাকে, কোনো ঋতুর নাম, হ্যাঁ, কোনো ঋতুর নাম, তারপরে যদি কিছু থাকে, তাহলে কমপ্লেক্স হবে হোয়েন, সময় বোঝাবে যেহেতু, হোয়েন, তারপরে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, বি ভার্ব, তারপরে সেই ঋতুর নাম, তারপরে জাস্ট তাই, আর এখানে অ্যান দিব আমরা কম্পাউন্ডে। তাহলে এটা কি হবে, ধরো ইন স্প্রিং দ্য কোকো সিংস, বসন্তকালে কোকিল ডাকে তাই না, তাহলে ইন স্প্রিং একটা সময় বোঝাইছে, তাহলে আমরা হোয়েন ইট ইজ দিয়ে ঋতুর নাম লিখবো, তাহলে হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কোকো সিংস। কম্পাউন্ডে এন্ড হবে, তাহলে হোয়েন উঠে যাবে, এটা আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, সাব অর্ডিনেটিং কনজাংশন, তাই এটা উঠে যাবে, যে এটা প্রিন্সিপাল ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, এখানে বসাই দিব আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে ইট ইজ স্প্রিং অ্যান্ড দ্য কোকো সিংস।
আচ্ছা, আমরা লাস্ট আরেকটা জিনিস শিখি, যেটা মাঝে মাঝে আসতে দেখা যায়। ধরো যদি এমন থাকে সার্টেনলি, কোনো অ্যাডভার্ব থাকে প্রথমে, সার্টেনলি আই সাপোর্ট ইউ, নিশ্চিতভাবে ধরো আমি তাকে সমর্থন করব। সো এটাকে আর নিয়ম অনুযায়ী লিখলাম না, এটা আমি তোকে দেখাই দিই। সো এটাকে আমরা ভাঙবো, সার্টেনলি আছে না, তাহলে এটাকে কমপ্লেক্সে ভাঙবো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দিয়ে। ইট ইজ সার্টেন্ট, এটা নিশ্চিত, এটা সার্টেনলি মানে নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে আই সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করি। তাহলে এখানে কী হবে, ইট ইজ সার্টেন, এটা নিশ্চিত, দ্যাট, এটা নিশ্চিত যে আই উইল সাপোর্ট ইউ, আমি তোমাকে সমর্থন করব। ঠিক আছে, তাহলে ইট ইজ সার্টেন অ্যান্ড আই উইল সাপোর্ট ইউ। কম্পাউন্ড, এটা নিশ্চিত এবং আচ্ছা তাই। তো এটা এক্ষেত্রে অ্যান্ডের পরে যে ক্লজটা আছে এটা আগে লিখলে ভালো হয়, যেমন আই উইল সাপোর্ট ইউ অ্যান্ড ইট ইজ সার্টেন, আমি তোমাকে সমর্থন করব এবং এটা নিশ্চিত। সো এটা বেশি ভালো শোনায় আর কি, যদি আর কম্পাউন্ড খুব একটা আসে না। সো মাই ডিয়ার ভাই ও বোনেরা, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তোমরা অনেকক্ষণ মনোযোগ সহকারে ক্লাসটা করেছো, আমি জানি তোমাদের অনেকের খুব দরকার, অনেকদিন ধরে আমাকে বলছো, আমারও সময় বের করা খুব কষ্ট হচ্ছিল। সো অবশেষে আমি আল্লাহর অশেষ রহমতে করেই ফেললাম, আর ক্লাসটা যতটুকু পেরেছি বোঝানোর। যদি তারপরেও কোনো বিষয়ে তোমাদের মানে অস্পষ্টতা থাকে আমাকে জানালে কিন্তু আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে আরেকটা ভিডিও দিব। তো তোমরা এই ক্লাস নোটটা ইফেক্টিভলি করবে, করে প্র্যাকটিস করবে। এই প্র্যাকটিস থেকে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলবে। আজকের কথা না বলাই, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।